বিদায়ী সরকারের ১৫ বছরে $২০০ বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির রিপোর্টে এই তথ্য বিবেচনায় নিয়ে অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আলোচনা করতে পিরোজপুর থেকে আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সরকারের সময় কি সেটি সম্ভব হবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি প্রায় অসম্ভব। বিদেশ থেকে টাকা ফেরত আনা একটা দীর্ঘ প্রক্রিয়া, ডিপেন্ড করে যেখানে টাকা পাচার হয়েছে সেই দেশের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেই দেশের সরকারের ইচ্ছা। আপনি জানেন বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র একটি টাকা ফেরত আনার ইতিহাস সৃষ্টি হয়েছে। সেই জন্য আমি মনে করি বিদেশ থেকে টাকা ফেরত আনার, যেমন আমাদের যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে তার বড় একটা অংশ গেছে ইউকেতে, এবং আমরা যেটা জানতে পারলাম যে প্রফেসর ইউনূস সেখানে তার আলোচনার একটা এজেন্ডা থাকবে যে কিভাবে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা যায়, কিন্তু তার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে কিনা সেটা অনিশ্চিত। তাহলে এইখানে বাংলাদেশে টাকা ফেরত আনার ব্যাপারে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের একটা কমিটমেন্ট বড় ধরনের একটা বিজয় হতো যদি একটা কমিটমেন্ট আদায় করতে পারতো। এরপরও যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স সেগুলো চলবে, কিন্তু এই সরকারের এই স্বল্প সময় এটা অলমোস্ট ইম্পসিবল। তাহলে করণীয় কি? করণীয় হলো একদিকে এই টাকা ফেরত আনার প্রচেষ্টাটা জারি রাখতে হবে, যেমনটি বলা হয়েছে পরবর্তী যে সরকার আসবে তারাও এই প্রচেষ্টা যাতে জারি রাখে, এইটা। ২ নম্বর হলো বাংলাদেশে এই মানি লন্ডারার যারা যারা টাকা পাচার করেছে, এই কুখ্যাত অনেক লোক আছে, তারেক সিদ্দিকী, তারপরে এই যে জোবায়ের ছিল এনএসআর ডিজি, এরকম অনেকে যারা টাকা পাচার করেছে, বাংলাদেশে তাদেরকে দ্রুত বিচার করে বাংলাদেশে তাদের যে সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে অ্যাটাচ করা, সেই সম্পত্তিগুলা জনগণের কাছে ফেরত আনা। জনগণের কাছে ফেরত আনা হলো মানে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে, সম্পত্তিগুলো রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করতে হবে। শুধু যে দুর্নীতি করেছে তার এই দুর্নীতির টাকা যেখানে যেখানে প্রসারিত হয়েছে, মামা, খালা, শাশুড়ি, শালি, ব্রাদার ইন ল, ভগ্নিপুত, যেখানে যেখানে এই টাকা গেছে সেই সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনাই হলো দুর্নীতির সঠিক বিচার। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা বিষয় জানার আছে যে পাচার হওয়া অর্থ ফেরাতে এই যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আসলে কি ধরনের আইনি সহযোগিতা প্রয়োজন এবং সেটি কি সরকারের রয়েছে কিনা? এইটা দেখুন যে যেখানে টাকা পাচার হয়েছে সেইটা যে দেশে টাকা পাচার হয়েছে তাদের সেই দেশে আপনার আইডেন্টিফাই করতে হবে যে কোন টাকাগুলা বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়েছে। আমার একটা ব্যক্তিগত উদ্যোগ ছিল, পিকে হালদার যে টাকা কানাডা নিয়ে গেছিল, আমার ব্যক্তি উদ্যোগে আমি জাস্টিন ট্রুডোর কাছে, দিদেন প্রাইম মিনিস্টার অফ কানাডা, তার কাছে আমি একটা ডেমি অফিসিয়াল চিঠি লিখেছিলাম এবং সেই চিঠিটা আমাকে জবাব দিয়েছিল। সেই চিঠি তারা তখন ল ডিপার্টমেন্টে পাঠিয়েছিল এবং সেইখানে অ্যাকশনে পিকে হালদার আর কানাডা টিকে থাকতে পারে নাই, ভারতে আসছিল, ভারতে এসে গ্রেপ্তার হয়েছে, সেখানে বিচার চলছে। তো তাহলে ওখানে যারা বাংলাদেশ আছে তারা যদি একটা স্টেপস নেয় এবং বাংলাদেশ সরকার কি করতে পারে, একটা মিউচুয়াল এগ্রিমেন্ট করতে হবে। ওই যে বললাম মিউচুয়াল বা লিগাল অ্যাসিস্ট্যান্স, দুই দেশের ভিতরে একটা এগ্রিমেন্ট করতে হবে এবং বাংলাদেশের লিগালি এবং যে দেশে টাকা পাচার হয়েছে তাদের কমপ্লিট লিগাল সাপোর্ট লাগবে। যে টাকাগুলো নেছে, উদাহরণস্বরূপ বলি যে তারেক সিদ্দিকী ডিফেন্স অ্যাডভাইজার ছিল আওয়ামী লীগের, সে কত টাকা পাচার করছে সেই টাকাটা আগে আইডেন্টিফাই করতে হবে, সেই টাকা আইডেন্টিফাই করে সেই সরকারকে বলতে হবে, তাহলে ওখানেও একটা লিগাল প্রসিডিংস দরকার। সো এইখানে বাংলাদেশে যদি বিচারটা সম্পন্ন হয় তাহলে এই বিচারের রায় নিয়ে ওখানে কিন্তু নতুন করে লিগাল প্রসিডিংস ড্র করা যায়, পারসুয়েসিভ এফেক্ট থাকবে যে বাংলাদেশের। সেক্ষেত্রে জনাব সরওয়ার হোসেন, আমি একটু জানতে চাই যে পাচারের বিষয়টি আসলে দেশে বিদেশের আদালতে প্রমাণে কি ধরনের উদ্যোগ আসলে নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? না, আদালতে প্রমাণ তো এটা তো যে টাকা কিভাবে যায় এটা মূলত হুন্ডির মাধ্যমে গিয়েছে। আর একটা কি
বিজনেস ট্রানজেকশন, ইনভয়েস, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, এই যে ইস্যুগুলো জি। থাকে, সো এটা তদন্তের মাধ্যমে বাইর করা সোজা, এটা কঠিন কিছু না। তো সেই জন্য যে উদাহরণস্বরূপ যে লিগ্যাল ইনকাম কত হতে পারতো তারেক সিদ্দিকীর, আর সেখানে ইউকেতে লন্ডনে তার সম্পত্তির মূল্য কত, তাহলে বোঝা যায় যে সে কত টাকা মানি লন্ডারিং করেছে। এই যে জোবায়ের সাহেব যে ডিজি এনএসআই ছিল, শোনা যায় যে 35 লক্ষ পাউন্ড দিয়ে সে বা পশ্চিম লন্ডনে বাড়ি কিনেছে, এইখানে তার নামে তদন্ত হচ্ছে। এইরকম যারা যারা পাচার করছে সেটা বাইর করা সম্ভব। জোবায়ের সাহেব বাংলাদেশে বৈধ ইনকাম কত ছিল, তার মাসে ইনকাম কত ছিল, তার পারিবারিক সম্পত্তি কি, সেইটা থেকে সেইখানে হয়তো তার বাংলাদেশি টাকায় হয়তো 3 কোটি টাকা বৈধ ইনকাম থাকতে পারে। তো সেইখানে যদি 300 কোটি টাকার সে বাড়ি কেনে, তাহলে ওই 3 কোটি টাকা মাইনাস করলে 297 কোটি টাকাই সে মানি লন্ডারিং করছে। তো এটা একেবারে পিন পয়েন্ট করা সম্ভব। তো সেই জন্য যেখানে টাকা গিয়েছে তাদের একটা বড় ধরনের পদক্ষেপের প্রয়োজন হয়। আনফর্চুনেটলি আমাদের গণতন্ত্রের যারা বা যারা সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ করে, ইউকে, ইউএসএ এবং অন্য দেশ, সেই দেশে টাকা গেলে সেই টাকা ফেরত সাধারণত আসে না। এই আনা বিষয়ে আসলে আমি আপনার কাছে অত্যন্ত ছোট করে কঠিন। একটু সবশেষ জানতে চাইবো যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তার কত শতাংশ ফেরানো সম্ভব বলে মনে করেন? না, যদি সে দেশের সদস্য থাকে, ওই দেশের যে দেশে টাকা পাচার হয়েছে, উদাহরণস্বরূপ যদি ইউকে সেই সরকারে যদি সদস্য থাকে, তাহলে পুরোটাই ফেরত আনা সম্ভব। এইটা ডিপেন্ড করবে যেখানে সেই টাকা পাচার হয়েছে সেই দেশের সরকারের উপরে এবং লিগাল স্টেপসের উপরে। আর যে আমাদের দেশ থেকে টাকা পাচার হয়েছে, আমাদের লিগাল স্টেপস, আমাদের পলিটিক্যাল স্টেপস, আমাদের ডিপ্লোম্যাটিক স্টেপস, এবং ওখানে লিগাল স্টেপস, সেখানে পলিটিক্যাল এন্ডেভার এবং পারসুয়েশন, এইগুলোর উপরে, এবং সেইখানে একটা আপনার লিগাল স্টেপস নেওয়ার উপরে ডিপেন্ড করবে এই টাকা আদৌ ফেরত আনা যাবে কি যাবে না। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।